মুভির শুরুতেই আমরা মূল চরিত্র রেকে দেখতে পাই। রেকে একটি জেলে আটকে রাখা হয়। রে তখন সেখানে বসেই ওই জেল থেকে পালানোর পরিকল্পনা করতে থাকে। এই জেলের মধ্যে সব দাগি দাগি অপরাধীরা থাকতো। একদিন রে সেখানকার এক কয়েদিকে অনেক মারধর করে। এতে সেখানকার পুলিশেরা তাকে গ্রেফতার করে নিয়ে নেয় আর শাস্তিস্বরূপ একটা আইসোলেশন চেম্বারে তাকে আটকে রাখা হয়। সেই রুমের সবকিছু রে ভালোমতো পর্যবেক্ষণ করে দেখছিল। তখন রে সেখানে একটা ক্যামেরা লাগানো দেখতে পায়। এর মানে ওখানকার পুলিশেরা তার উপরে সব সময় নজর রাখছে। ওখানে থাকতে রে লক্ষ্য করে একটি নির্দিষ্ট সময় পর পর পুলিশেরা তাকে চেক করতে আসে। যদিও তার কাছে কোনো ঘড়ি ছিল না, তাও মনে মনে ওই সময়টা হিসাব করে নিয়েছে। ওই রুমের বাথরুমে বসে রে টয়লেট পেপার আর আঠা দিয়ে গোল গোল কিছু একটা বানাতে থাকে। আসলে এগুলো সবই তার এখান থেকে পালানোর একটা অংশ ছিল। আজকেই রে সেই জেল থেকে পালানোর প্ল্যান করেছে। এদিকে জেলের সামনে একটা গাড়ি ব্লাস্ট করা হয়। সেই আওয়াজে ওখানে হুড়ুহুড়ি শুরু হয়ে যায়। সেখানে একটা ফায়ার ফাইটার টিম চলে আসে আর কিছুক্ষণের মধ্যেই দেখা যায় রে ওই ফায়ার ফাইটারের পোশাক পরে সেখান থেকে বেরিয়ে গেছে আর বাইরে তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছিল তার সাথীরা। রে এসে তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ে আর সেখান থেকে তারা পালিয়ে যায়। এসব দেখে জেলের পুলিশ তাদের পিছু নিতে থাকে। তাদের কথায় জানা যায় তার পার্টনারাই ওই ব্লাস্টটা ঘটিয়েছে। কিছুটা সামনে গিয়ে তারা রেকে সেখানে নামিয়ে চলে যায়। রে তখন সেখানে টেলিফোন বুথে ঢুকে কাউকে একটা কল করে আর সেখান থেকে বের হলেই পুলিশ তাকে আবারও গ্রেফতার করে নেয়। আর তখনই ওই জায়গায় একজন লোক চলে আসে, তার নাম ক্লার্ক। সে এসে পুলিশকে কিছু ডকুমেন্টস দেখায়। এরপরই সিন পাল্টে যায়। তাদেরকে দেখা যায় তারা ওই জেলের ওয়ার্ডেনের রুমে বসে আছে। ক্লার্ক জেলের ওয়ার্ডেনকে বলে, আমরা একটা ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টিগেশন কোম্পানি আর আমাদের কাজ হলো সব জেলের ত্রুটি বা ফাঁক খুঁজে বের করা, যাতে কোনো কয়েদি জেল থেকে পালাতে না পারে। আর সেই ডিলের কারণেই এতদিন রে এই জেলে ছিল। সে আরো বলে যে রে এর আগে আরো 14টা জেল থেকে পালিয়ে এসেছে। এই কথা শুনে ওয়ার্ডেন রেগে যায়। রেকে জিজ্ঞাসা করে, কি করে তুমি ওখান থেকে পালালে? এটা শুনে রে তার প্ল্যানগুলো বলতে শুরু করে। রে বলে, জেলের গার্ড প্রতিদিন নিয়ম করে 7 মিনিটের জন্য ধূমপান করতে বাইরে যেত আর পালানোর জন্য আমার কাছে ওই 7 মিনিটে ছিল, কিন্তু পালানোর জন্য আমার কাছে কিছুই ছিল না। তখন বাথরুমের টয়লেট পেপার দিয়ে আমি কিছু বল বানিয়েছিলাম আর রোজ সকালে খাওয়ার জন্য আমার একটা দুধের প্যাকেট দিত আর সেই প্যাকেটের উপরে একটা পলিথিনের স্তর ছিল। আর আমার সেই আইসোলেশন রুমে একটা লক ছিল আর সেটা খোলার জন্য 4 সংখ্যার একটা কোড দরকার ছিল। সেই কাগজের বলগুলো আমি সুযোগ বুঝে সেই দরজার পকেটে লাগিয়ে দিয়েছিলাম আর সেই জন্য গার্ড চলে গেলেও আমি সহজেই ওই লকারটা খুলে ফেলতে পারছিলাম। এরপর সেই প্যাকেটের প্লাস্টিক স্তরটা ওই লকারের উপরে লাগিয়ে দেই আর সেই জন্য পরদিন ওই গার্ড আবারও লক খুললে তার আঙুলের ছাপটা ওই স্তরে লেগে যায়। এতে করে আমি ওই লকের পাসকোডটা জেনে ফেলি। এরপর চালাকি করে আমি তারিখ আর সময় জেনে নেই এক গার্ডের কাছ থেকে আর ওই জেলের এক লোকের সাহায্যে আমি পালানোর তারিখ আর সময় আমার পার্টনারদেরকে জানিয়ে দেই। তারপর পালানোর দিন চলে আসে। সেদিন গার্ডরা যখন বিরতিতে বাইরে যায় তখনই বাইরে থেকে ব্লাস্টারের আওয়াজ আসে। এতে আমি বুঝে যাই আমাকে সাহায্য করতে আমার টিম মেম্বাররা বাইরে অপেক্ষা করছে। আর তখনই আমি সেই পাসকোড চেপে তার রুম থেকে বের হয়ে যাই। এরপর লুকিয়ে আমি সিসিটিভি রুমে চলে যাই আর সেই রুমের আগের ফুটেজগুলো একটা লুপ বানিয়ে ওখানে চালিয়ে দেই। এরপরে ওখান থেকে বেরিয়ে যাই। জেলের একটা ভেন্টিলেশন পাইপের সাহায্যে আমি জরুরি রুমে চলে আসি আর সেখানে গিয়ে আমি ফায়ার ফাইটারের পোশাক পরে ওদের সঙ্গে বেরিয়ে যাই আর গিয়ে তাদের গাড়ির নিচে লুকিয়ে পড়ি। আর কিছুক্ষণের মধ্যেই গাড়িটা সে ব্লাস্ট হওয়ার জায়গায় চলে আসে। সেখানেই আমার টিমের লোকেরা গাড়ি নিয়ে আমার জন্য অপেক্ষা করছিল। তখন সুযোগ বুঝে আমি সেই গাড়িতে উঠে পড়ি আর প্ল্যান অনুযায়ী ওরা আমাকে ওই মাঝ রাস্তায় নামিয়ে দিয়ে চলে যায়। তারপর আমি একটা টেলিফোন বুথে ঢুকে ক্লার্ককে ফোন করি আর তখনই তোমরা আমাকে সেখান থেকে গ্রেফতার করে নাও। ক্লার্কও তখন ফোন পেয়ে সেখানে পৌঁছে যায় আর আমাদের সব ডকুমেন্টস দেখে আমায় সেখান থেকে বাঁচিয়ে নেয়। এইসব শুনে ওয়ার্ডেন অনেকটাই অবাক হয়ে যায় আর সে এবার বুঝে যায় জেলের কোথায় কোথায় ফাঁক রয়েছে। পরদিন তার অফিসে জেসিকা নামের এক সিআইডি অফিসার আসে। জেসিকা রেকে একটা কাজের প্রস্তাব দেয়। সে বলে, তোমায় দুনিয়ার সবথেকে হাই সিকিউরিটিপূর্ণ জেলে তোমায় যেতে হবে আর সেখান থেকে আবার পালিয়েও আসতে হবে, কারণ ওই জেলের মধ্যে পৃথিবীর সব ভয়ঙ্কর অপরাধীরা থাকে। তারা যদি একবার সেখান থেকে বেরিয়ে আসে তাহলে পুরো দুনিয়ার মানুষের জীবন দুর্বিষহ করে ফেলবে। এই কারণে তোমায় ওই জেলে গিয়ে খুঁজে বের করতে হবে যে ওই জেলে কোনো ফাঁক আছে কিনা। আর এটার জন্য কর্তৃপক্ষ তোমাকেই বেছে নিয়েছে, কারণ আমরা সবাই জানি তুমি কেবল এই কাজ সবথেকে ভালোমতো করতে পারবে। আর এই কাজ করে দিলে আমরা তোমায় দ্বিগুণ পরিমাণে টাকা দেব, কিন্তু আমাদের কিছু শর্ত আছে। সেই জেলের অবস্থান তোমায় বা তোমার টিম মেম্বারকে কাউকেই বলা হবে না, কারণ সেটা একটা গোপন জেল। পাশাপাশি তোমার কোনো টিম মেম্বার তোমাকে সাহায্য করতে পারবে না। এই কথা শুনে সব টিম মেম্বাররা রেকে এই কাজ করতে বারণ করে দেয়। টিম মেম্বাররা বলে, রের অবস্থান না জানলে কি করে হবে? রে যদি কোনোভাবে ওখানে ফেসে যায় তাহলে সে একা একা কি করবে? তাছাড়া এটা আমাদের তদন্তের রুলসের মধ্যেও নেই।
তবে ক্লার্ক রেকে এই কাজ করার জন্য অনুরোধ করতে থাকে। তখন রে এই কাজের জন্য রাজি হয়ে যায়। আসলে রে সবসময় চ্যালেঞ্জ নেওয়ার জন্য তৈরি থাকতো। তারপর রেকে একটা নকল পরিচয়পত্র বানিয়ে তারা দেয়। সেখানে রের নাম দেওয়া হয় পোর্টস। তার মানে ওই জেলে সবাই তাকে পোর্টস নামেই জানবে। আর ওই আইডিতে বিগত 10 বছরে দেশে ঘটে যাওয়া বড় বড় যত হামলা হয়েছে তার মাস্টারমাইন্ড হিসেবে তাকেই চিহ্নিত করা হয়েছে। তবে যাওয়ার আগে রেড টিম মেম্বাররা তার হাতে একটা জিপিএস ট্র্যাকার ইনজেক্ট করে দেয়। আর এটার সাহায্যে তারা অনেক সহজেই রের অবস্থান সম্পর্কে জানতে পারবে। যদিও সেই সিআইডি অফিসার জেসিকা এইসব করতে নিষেধ করেছিল, কিন্তু রের সুরক্ষার কথা ভেবে তার টিমের লোকেরা এটা করে দেয়। এরপরে রে রাস্তার পাশে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণের মধ্যেই ওই জায়গায় একটি কালো ভ্যান চলে আসে। আর ভেতর থেকে কালো মুখোশ পরা কিছু লোক এসে রেকে অপহরণ করে নিয়ে যায়। সেই ভ্যানে উঠিয়ে তারা রের পুরো শরীর ডিভাইস দিয়ে চেক করতে থাকে। আর তখনই ওই লোকগুলো রের হাতের মধ্যে একটা জিপিএস ট্র্যাকার খুঁজে পায়। আর সেখানেই সেটা নষ্ট করে ফেলে। এতে রের টিম মেম্বাররা তার অবস্থান আর পায় না। এরপরে লোকগুলো একটা ইঞ্জেকশন দিয়ে রেকে অজ্ঞান করে ফেলে। তার যখন জ্ঞান ফিরে আসে তখন সে নিজেকে একটা কাচের ঘরের মধ্যে দেখতে পায়। এটা দেখতে পেয়ে সে অনেকটাই অবাক হয়ে যায়। তবে চারপাশে তাকালে দেখতে পায় অসংখ্য কাচের ঘর এখানে রয়েছে। আর সেই ঘরের মধ্যে একজন অপরাধীকে রাখা হয়েছে। এসব দেখে রে বুঝে ফেলে এটা আসলে সেই জেল। আর এই জায়গায় সবাই সবার উপরে নজর রাখতে পারবে। এবার রে কিছুটা ঘাবড়ে যায়। তাও সে সেখানে থাকা সব জিনিসপত্র খুব মনোযোগ দিয়ে দেখছিল। তখন রে দেখে যে এই জেলে থাকা সব সিসিটিভি ক্যামেরাগুলো মেশিনের মতো ঘুরতে থাকে আর সবার উপরেই নজর রাখছে। আর এই জেলে থাকা গার্ডরা এরকমের কালো পোশাক পরে মুখোশ লাগিয়ে ঘুরছে, যাতে করে সেখানে কোনো কয়েদি তাদেরকে না চিনতে পারে। চারপাশটা রে খুব ভালো মতোই লক্ষ্য করছিল আর বুঝতে পারে এমন জেল থেকে পালানো বলতে গেলে অসম্ভব। এই কারণে রে আবারও সেই জেলের ওয়ার্ডেনের সঙ্গে দেখা করতে চায়, কারণ এই জেলের ওয়ার্ডেনই তাকে এখান থেকে বের করতে পারবে। বোঝার সুবিধার জন্য একটা কথা আপনাদেরকে বলে দেই, রে যেই জেলে যেত সেখানকার ওয়ার্ডেনের নাম ও এভিয়েশন কোড তাকে আগেই বলে দিত, কারণ কোনোভাবে যদি রে বিপদে পড়ে তাহলে সে তার কাছে গিয়ে নিজের আসল পরিচয় আর এভিয়েশন কোড বলেই তাকে চিনতে পারবে। আর জেল থেকেও সে খুব সহজে বের হতে পারবে। কিছুক্ষণ পর রের সঙ্গে দেখা করতে ওয়ার্ডেন আসে। রে তাকে বলে, তুমি ওয়ার্ডেন মার্স তাই না? এটা শুনে সেই ওয়ার্ডেন হেসে বলে, আমার নাম হ্যাবস, আর এখানে মার্স নামের কোনো ওয়ার্ডেন নেই। এসব শুনে রে অনেক বেশি অবাক হয়ে যায়। এরপরে রে সেই এভিয়েশন কোডটা বলে, যা শুনে হ্যাবস বলে, কি ভেবেছ তুমি একটি এভিয়েশন কোড বলে দিলেই আমি তোমাকে এখান থেকে ছেড়ে দেব? এটা একেবারেই অসম্ভব। একবার যে এখানে আসে সে আর কখনোই এখান থেকে বেরিয়ে যেতে পারে না। এই জেলের মধ্যেই তাকে পচে মরতে হয়। তাই জেলে শান্ত হয়ে থাকো, নয়তো তোমাদের মতো অপরাধীকে কিভাবে সাজা দিতে হয় তা আমার খুব ভালো করেই জানা আছে। এইসব বলে হ্যাবস সেখান থেকে চলে যায়। অন্যদিকে রের টিম মেম্বাররা রের অবস্থান খোঁজার জন্য চেষ্টা চালিয়ে যেতে থাকে। তবে কিছুতেই রের অবস্থান সম্পর্কে তারা জানতে পারে না। এদিকে দেখা যায় জেলের মধ্যে হঠাৎ একটা চিৎকার বেজে ওঠে, কারণ এখন সব কয়েদিদেরকে বিশ্রামের সময় দেওয়া হয়েছে। তখন সবার জেলের গেট খুলে দেওয়া হয় আর সবাই একটা সিঁড়ির নিচ দিয়ে একটা জায়গায় জড়ো হয়। রেও সবার সঙ্গে সঙ্গে সেখানে আসে আর চারপাশে সবকিছু মনোযোগ দিয়ে দেখতে থাকে। তখনই জেলের গার্ডরা সেখানে একজন কয়েদিকে ধরে সেখানে অনেক মারধর করতে থাকে, কারণ সে জেলের নিয়ম ভেঙেছে। মারতে মারতে ওই কয়েদির মুখ থেকে রক্ত বের করে ফেলে আর ওখানে সেই কয়েদিটা অজ্ঞান হয়ে যায়। এসব দৃশ্য দেখে তো রে কিছুটা ভয় পেয়ে যায়। তখন সেখানে কিছু কয়েদি এসে রেকে উল্টোপাল্টা কথা বলতে শুরু করে। এতে সে রেগে এক ঘুষি মেরে সেই কয়েদির নাকটাই ফাটিয়ে দেয়। এসব দূর থেকে এক কয়েদি সব দেখছিল। তার নাম এমিল রটমায়ার। এরপর সে রের কাছে আসে। সে নিজের পরিচয় তাকে দেয়। সে বলে, আমি তোমায় আগে কোথাও যেন দেখেছি, কিন্তু ঠিক মনে করতে পারছি না। সে আরও বলে, আমি ভিক্টর নামের একজনের সঙ্গে কাজ করতাম। যদিও সে বড়লোকের কাছ থেকে টাকা নিত, কিন্তু সেই টাকাগুলো সে গরিবদের মধ্যে বিলিয়ে দিত। ভিক্টর কোথায় আছে সেটা শুধু আমি জানতাম। সেজন্য ভিক্টরের সব শত্রুরা তাকে ধরার জন্য আমায় এই জেলে পাঠিয়ে দিয়েছে। তারা চায় আমি এখানকার অত্যাচারের ভয়ে ভিক্টর অবস্থান সম্পর্কে বলে দেই। তবে আমিও ঠিক করে নিয়েছি, আমি মরে গেলেও ভিক্টরের অবস্থান সম্পর্কে কাউকে বলবো না। এমিল কেন এইসব কথা রেখে বলল তা সে কিছুই বুঝতে পারে না। এজন্য রে এমিলকে উপেক্ষা করে সেখান থেকে চলে যায়। এমনি করে দিন কাটতে শুরু করে। রে ওই জেলে সবকিছু খুব মনোযোগ দিয়ে দেখত, কারণ সে বুঝে গেছে এখান থেকে বের হতে হলে তাকে নিজেকেই পথ বের করতে হবে। এ কারণে সে প্ল্যান করতে থাকে। এদিকে রের উপরে এমিল সবসময় নজর রাখত, কারণ সে বুঝে গেছে যদি কেউ তাকে এখান থেকে বের করতে পারে সে হলো একমাত্র রে। এজন্য বিশ্রামের সময় এমিলি রের সঙ্গে কথা বলার চেষ্টা করত আর আস্তে আস্তে তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয়ে যায়। এমিল রেকে আরও কিছু সত্য জানায়। সে বলে এটা একটা প্রাইভেট জেল, তাই এই জেলে টাকা দিয়ে যে কেউই তার শত্রুকে পাঠাতে পারে। এমনকি এই জেলের প্রায় 80% লোকই নির্দোষ, তবে নানান কাণ্ডে ফাঁসিয়ে টাকা দিয়ে গ্রেফতার করিয়ে এই জেলে পাঠিয়েছে। এসব শুনে রে একটু বেশি চিন্তায় পড়ে যায়। এরপর একদিন বিশ্রামের সময় এমিল রেকে বলে,
এখান থেকে পালাতে আমি তোমায় সাহায্য করতে পারি, বলো আমি কি করতে পারি। এটা শুনে রে বলে, আমায় এখন আমার রুমে যেতে হবে। রে এটা বলার সাথে সাথে এমিল তার উপরে হামলা করে দেয়। তখন রেও তার উপরে উল্টো আঘাত করে আর দুজনের মধ্যে বেশ বড়সড় একটা মারামারি হয়ে যায়। তারই মাঝে এমিল রেকে কিছু একটা ইশারা করে, তখনই সেখানে গার্ডরা চলে আসে আর তাদের দুজনকে নিয়ে আইসোলেশন চেম্বারে রেখে দেয়। এখানে এসে রে আবারও বুঝে যায় যে এমিল তাকে আইসোলেশন চেম্বারে পাঠানোর জন্যই তার উপরে হামলা করেছিল। সেই চেম্বারে এসে রে দেখতে পায় এটা আসলেই একটা ভয়ানক রুম। সেখানের দেয়ালে হ্যালোজেন আলো লাগানো আছে। কিছুক্ষণের মধ্যেই সেই আলোগুলোকে জ্বালিয়ে দেয়। এতে সেই চেম্বার দুটিতে তাপমাত্রা অনেক গুণ বেড়ে যায়। এতে তারা দুজন সেখানে কষ্টে ছটফট করতে শুরু করে, কিন্তু তখনও রে তার কাজ চালিয়ে যায়। সে লক্ষ্য করে ওই চেম্বারের মেঝেতে একটা পাতলা প্লেট লাগানো আছে আর ওই প্লেটটা স্ক্রু দিয়ে লাগানো হয়েছে। এটা দেখে রে ভাবে যদি একবার এই স্ক্রুগুলো খোলা যায় তাহলে হয়তো সেখান থেকে বেরোতে পারবে। তখনই ওখানে হ্যাপস চলে আসে আর সেই আইসোলেশন চেম্বার খুলে দেয়। এদিকে রের অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তার জন্য সেখানে একজন ডাক্তার চলে আসে আর তার চেক আপ করতে থাকে। রে সেই ডাক্তারের কাছে তখন সাহায্য চায়, কিন্তু ডাক্তার তার কথায় রাজি হয় না। তারপর দিন রে এমিলকে সাহায্য করতে বলে। সে এমিলকে বলে, আমার 3 ইঞ্চি চওড়া গোলাকার একটা ধাতুর টুকরো লাগবে, সেটা এনে দিতে পারলে আমি এই জেল থেকে পালাতে তোমার সাহায্য করতে পারবো। এতে সে রাজি হয়ে যায়। এরপর এমিল একজন গাড়ি থেকে পারমিশন নিয়ে ওয়ার্ডেন হ্যাপসের কাছে দেখা করতে আসে। এমিলকে এই জেলে পাঠানোর পুরো কারণটা হ্যাপ জানে। সেই জন্য হ্যাপস এমিলের কাছে ভিক্টরের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসা করে, কিন্তু এমিল সেই কথার কোনো উত্তর দেয় না। সে উল্টোপাল্টা বলতে শুরু করে। এইসব শুনে হ্যাপস অনেক রেগে গিয়ে এমিলকে শাস্তি দেওয়ার অর্ডার দেয়। এতে সেখানে থাকা গার্ডরা এমিলকে মাটিতে ফেলে একটা জলের পাইপ তার মুখে ঢুকিয়ে দেয়। এতে এমিলের পেটের মধ্যে অনেক জল ঢুকেছিল। এমিল তখন কষ্টে ছটফট করতে শুরু করে। আস্তে আস্তে এমিলের শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে দেখে হ্যাপস তাদেরকে ছেড়ে দিতে বলে। আর এইসব ঘটনার মধ্যে এমিল ওখান থেকে একটা ধাতুর টুকরো চুরি করে নেয়। তার মানে এমিল এটা নেওয়ার জন্য হ্যাপসের কাছে এসেছিল। সেখান থেকে বাইরে গিয়ে এমিল সেই ধাতুর টুকরোটা রেখে দিয়ে দেয়। এমিল তখন রেখে জিজ্ঞাসা করে এটা দিয়ে কি করবে। উত্তরে সে বলে, আমার কাজ হলো নকল আইডি বানিয়ে জেলের মধ্যে প্রবেশ করা আর সেই জেলের মধ্যে থাকা ত্রুটিগুলো খুঁজে বের করা আর শেষে সেই জেল থেকে পালানোর প্ল্যান করা, যাতে করে পরে কোনো কয়েদি জেল থেকে পালাতে না পারে। আর এইসব দেখার জন্য জেল কোম্পানি আমাকে এই কাজ দিত। আর কথা মতো এই কাজ যদি আমি সফল হতাম তাহলে সেই জেল কোম্পানি আমাকে এবং আমার এজেন্সিকে অনেক টাকা দিত। আর এখন পর্যন্ত আমি 15টা জেল ভেঙে বের হতে সক্ষম হয়েছি। তবে এই জেল অনেক বেশি সুরক্ষিত, তাই এখান থেকে পালানো প্রায় অসম্ভব। রে আরও বলে, আমাকে কেউ হয়তো প্ল্যান করে এই জেলে পাঠিয়েছে যাতে করে আমি আর কখনো এই জায়গা থেকে বের হতে না পারি। আর এই কথা হ্যাপস নিশ্চয় জানে। রের এইসব কথা এমিল মন দিয়ে শুনতে থাকে। রে এমিলকে আরও বলে, কিন্তু তাও আমি এখান থেকে পালানোর একটা উপায় খুঁজে পেয়েছি। আমি এখানকার তাপমাত্রা দেখে বুঝতে পারছি যে এই জেলের আশেপাশে কোনো সমুদ্র আছে। এর সাথে এই জেলের কাছে কোনো শহরও আছে, কারণ সময় মতো সব স্টাফ আর সবার রেশনের জন্য সব জেলগুলো শহরের কাছে বানানো হয়। এছাড়া আমি সেই আইসোলেশন চেম্বারে মেঝেতে কান পেতে শুনেছিলাম নিচে বড় কোনো গর্ত আছে। আর এই জেলের কাঠামো থেকে বোঝা যায় এই জেলের সবকিছু অনেক লম্বা আর উঁচু। সেই জন্য চেম্বারের নিচে যা আছে তা উপরেও থাকবে। এই জন্য যদি আমি চেম্বারের নিচে কোনো রাস্তা খুঁজে পাই তাহলে উপরে গিয়েও কোনো না কোনো রাস্তা অবশ্যই খুঁজে বের করা যাবে। এসব কথা শুনে এমিল অনেক অবাক হয়ে যায় আর তখন তার তারিফ করতে থাকে। রে তখন এমিলকে বলে, আবারও আমাদের দুইজনকে ওই আইসোলেশন চেম্বারে যেতে হবে। এরপর তারা সেখানে কয়েদিদের সঙ্গে মারামারি শুরু করে। তখন গার্ডরা সেখানে চলে আসে আর তাদের দুইজনকে আইসোলেশন চেম্বারে ঢুকিয়ে দেয় আর সেখানকার আলো জ্বালিয়ে দেয়। রে তখন একটা পেপার দিয়ে সেখানকার সিসিটিভি ক্যামেরা ঢেকে ফেলে। এরপর সেই ধাতুর পাইপ দিয়ে স্ক্রু গরম করে আর সেই প্লেটটা খুলে ফেলে। এরপর সেই চেম্বারের নিচে যায়। অন্যদিকে এমিল রের কথা মতো চিৎকার করে হ্যাপস আর তার লোকদেরকে অন্যদিকে মন ঘুরিয়ে দেয়, যাতে করে তারা আরও কিছুটা সময় পেয়ে যায়। অন্যদিকে রে তাড়াতাড়ি সামনের দিকে দৌড়াতে থাকে, কিন্তু নিচের দিকে কোনো রাস্তা সে দেখতে পায় না। আবারও পাইপ বেয়ে উপরে উঠতে শুরু করে আর উঠতে গিয়ে তার হাতের ধাক্কায় সেখানে থাকা একটা ইলেকট্রিক তার ছিঁড়ে যায়। এতে করে সেখানে থাকা একটা পাইপ দিয়ে জল ঢুকতে শুরু করে, কিন্তু রে এসবের দিকে নজর দেয় না। সে তাড়াতাড়ি উপরে উঠতে থাকে আর সামনে গিয়ে সে একটা দরজা দেখতে পায়। দরজা ঘুরিয়ে খুলে ফেলে আর সেখানে এক ছাদ দেখতে পায়, কিন্তু বাইরের দৃশ্য দেখে তার মাথা ঘুরে যায়। সে দেখে চারপাশে শুধু জল আর জল, আর এই জেলটা একটা বিশাল জাহাজের মধ্যে বানানো হয়েছে। রে তো বুঝতেই পারছে না কোন সমুদ্রের মধ্যে এই জাহাজটা আছে। আর তখনই সে জাহাজের ছাদে নিরাপত্তা কর্মীদের দেখতে পায়। সেটা দেখে রে আবারও ভেতরে ঢুকে পড়ে, কিন্তু ঢোকার সময় পা পিছলে রে জলের মধ্যে পড়ে যায়। অন্যদিকে হ্যাপস জেনে যায় জাহাজের মধ্যে জল ঢুকেছে। সেই জন্য সে গার্ডদেরকে বলে আইসোলেশন চেম্বার খুলে কয়েদিদেরকে বের করো, কিন্তু ভাগ্যক্রমে এরই মধ্যে রে সেখানে আবার ফিরে আসে। এদিকে দেখে যায় রে কাজে
কাজের জন্য যেই টাকাটা পাওয়ার কথা ছিল সেটা বাতিল হয়ে গেছে। তার মানে রে এখন আর কোনো টাকাই পাবে না। এসব শুনে ক্লার্ক অ্যাবিগেলের সঙ্গে ঝামেলা শুরু করে দেয়। ক্লার্ক অ্যাবিগেলকে অনেক কিছু বোঝাতে থাকে, কিন্তু অ্যাবিগেল তার কোনো কথা না বুঝে তাকেই দোষারোপ করতে শুরু করে। অন্যদিকে সেই চেম্বারে হ্যাপস স্ক্রু খোলা দেখে তাদেরকে সন্দেহ করতে শুরু করে, আর তারপর থেকে রের উপরে নজরদারি করতে থাকে। তারই মধ্যে একদিন দেখা যায় হ্যাপস ফোনে কিছু একটা নিয়ে ক্লার্কের সঙ্গে কথা বলছে, আর এখানেই জানা যায় আসল সত্যিটা। ক্লার্ক বলে প্রাইভেট জেলগুলো অনেক টাকা খরচ করে বানানো হয়, কিন্তু রে সেখানে গিয়ে ফাঁকা বের করে বেরিয়ে আসে। এতে সেই জেলের মালিক আর কয়েদি রাখতে চায় না, এতে তাদের অনেক ক্ষতি হয়ে যায়। সঙ্গে সঙ্গে সেই সব জেলের বদনাম হয়, আর সেই জন্য এসব বন্ধ করতে ক্লায়েন্টরা রেকে আটকে রাখতে এই জেলে পাঠিয়েছে, আর সেটা অনেক টাকার বিনিময়। সেই টাকার ভাগ তোমাকেও দেওয়া হবে। এর জন্য এটা দেখবে যাতে রে ওই জেল থেকে কখনো পালাতে না পারে। তার এই কথা আবারও সত্যিটা বেরিয়ে যায় যে কেন সে রেকে বারবার এখানে পাঠানোর জন্য চাপ দিচ্ছিল, কারণ সেও এসবের সঙ্গে যুক্ত ছিল। এদিকে রে সে এমিলকে সত্যিটা বলে দেয়। সে বলে আমরা একটা সমুদ্রের মধ্যে আছি, আর এই জেলটা একটা জাহাজের মধ্যে বানানো হয়েছে। এর জন্য এখান থেকে পালাতে গেলে আমায় সাহায্য করতে হবে। তখন হ্যাপস সেখানে আসে আর বুঝে যায় তারা পালানোর প্ল্যান করছে। তখন সে রেকে শাস্তি দেওয়ার অর্ডার করে। এর জন্য প্রায় গার্ডরাই রেকে অনেক মারধর করত, যাতে করে রে এখান থেকে পালানোর জন্য তার মধ্যে কোনো শক্তি না থাকে। তবে এমিল সবসময় তাকে সাহস যোগায়। একদিন রে সে হ্যাপসের সঙ্গে একটা ডিল করে। সে হ্যাপসকে বলে আমি এমিলকে বুঝিয়ে তার বস ভিক্টর কোথায় আছে তার অবস্থান তোমায় বলে দেব। তার বদলে আমাকে তোমায় ছেড়ে দিতে হবে, আর সেটা করলে আমায় আটকে রাখার জন্য যে টাকা পাবে তার থেকে অনেক গুণ বেশি পাবে ভিক্টরকে খুঁজে পেলে। সব কথা হ্যাপসও রাজি হয়ে যায়। এরপর রে তার প্ল্যান অনুযায়ী কাজ করতে শুরু করে। সে কথায় কথায় ভিক্টর সম্পর্কে অনেক কথাই জেনে নিত, আর হ্যাপসকে ভিক্টরের ব্যাপারে কিছুটা সত্যি আর বাকিটা মিথ্যা বলতো, যাতে হ্যাপস তাকে কোনোভাবে সন্দেহ না করে। রে একটা চশমা আর পেন জোগাড় করে সেগুলো দিয়ে একটা দিক নির্দেশনার যন্ত্র বানিয়ে ফেলে, আর বোঝার চেষ্টা করে এই জাহাজটা ঠিক কোথায় আছে। সেটার জন্য আবার জাহাজের উপরে উঠতে হবে। সেজন্য এবার তারা জাভেদ নামের এক কয়েদিকে কাজে লাগায়। জাভেদকে এখান থেকে পালানোর কথা বলে সেও তাদের সঙ্গে যোগ দেয়। এরপর প্ল্যান মতো জাভেদ হ্যাপসের সঙ্গে দেখা করতে যায়, আর তার সাথে একটা ডিল করে। সেটা হলো জাভেদকে সাদে নামাজ পড়তে দিতে হবে। তার পরিবর্তে সে রে আর এমিলি সব কথা হ্যাপসকে বলে দেবে। এখানে জাভেদ জানতে পারে তার একজন শত্রু টাকা দিয়ে তাকে এই জেলে আটকে রেখেছে। যদিও সে নির্দোষ, তাও তাকে এভাবে জেলে থাকতে হচ্ছে। এসব শুনে জাভেদের অনেক খারাপ লাগে। ওই দিন সন্ধ্যায় জাভেদ উপরে যায় নামাজ পড়তে। তখন সেখানে থাকা গার্ডদের চোখে ফাঁকি দিয়ে ওই কম্পাসটা বের করে ওখানকার অবস্থান জেনে নেয়। তারপরে সেই অবস্থান বুঝে ফেলে যে তারা এখন মরক্কোর কাছাকাছি আছে, কিন্তু সমস্যা হলো জাহাজটা একই জায়গায় দাঁড়িয়ে আছে। সেজন্য এখান থেকে যেতে হলে বাইরের কাউকে আসতে হবে তাদেরকে উদ্ধার করতে। এটা শুনে এমিল বলে মরক্কোতে আমার এক বন্ধু আছে, যদি তাকে একবার এই অবস্থান পাঠানো যায় তাহলে সে আমাদের এখান থেকে উদ্ধার করতে পারত। এবার তারা নতুন প্ল্যান অনুযায়ী এমিলি সে রেকে ছুরি দিয়ে আঘাত করে। এতে করে রে ডাক্তার আবারও চেক আপ করতে আসে। তখন রে তার সব ঘটনা ডাক্তারকে খুলে বলে, আর ডাক্তারকে হ্যাপসের কাছে থাকা একটা বই পড়ে দেখতে বলে, আর ডাক্তার সুযোগ পেয়ে সেই বইটা পড়ে ফেলে। এতে তার রের কথা বিশ্বাস হয়ে যায়। ডাক্তার এটা বুঝতে পারে যে ওই বইটা রেরই লেখা, তার মানে রেকে ফাঁসাতে কেউ এমনটা করেছে। এসব জেনে ডাক্তার রেকে সাহায্য করতে রাজি হয়ে যায়। এবার রে ডাক্তারকে এই জাহাজের অবস্থান, তারা কবে এখান থেকে পালাবে আর দুটো ঠিকানা দেয়, আর সাথে বলে এই অবস্থানটা দুজনের কাছে যেন পাঠিয়ে দেয়, কারণ সে জানে ডাক্তারের কাছে একটা ল্যাপটপ আছে। এদিকে জাভেদ গিয়ে হ্যাপসকে বলে দেয় যে রে পালাবে, আর তাদের পুরো প্ল্যানটা সে বলে দেয়। এসব শুনে হ্যাপস সেই মতো প্ল্যান করতে থাকে যাতে সে হাতে নাতে তাদেরকে ধরতে পারে। অন্যদিকে সুযোগ বুঝে ডাক্তার রের টিম মেম্বারদের অবস্থান, পালানোর তারিখ সবকিছু জানিয়ে দেয়। দেখতে দেখতে সেই দিন এসে যায় যখন তার এখান থেকে পালাবে। ওই দিন বিশ্রামের সময় জাভেদ সেখানকার একটা কয়েদির উপরে হামলা করে দেয়, আর তখন সব কয়েদিরা একে অপরের সঙ্গে মারামারি শুরু করে দেয়, কারণ এইসব কয়েদিরা অনেকগুলো গ্রুপে ভাগ করা ছিল। এসব দেখে হ্যাপস বুঝে ফেলে জাভেদের বলা প্ল্যানগুলো সবটাই মিথ্যা। এর জন্য সে গার্ডদেরকে অ্যাকশন নেওয়ার কথা বলে। তবে এতক্ষণে সেখানকার পরিস্থিতি গার্ডদের হাতের বাইরে চলে গেছে, আর পরিস্থিতি সামলাতে তারা সেখানে টিয়ার গ্যাসের সেল ফাটাতে থাকে। এদিকে রে আর এমিল তাদের প্ল্যান অনুযায়ী কাজ শুরু করে দেয়। রে, এমিল আর জাভেদ এই হুড়ুহুড়ির সুযোগ নিয়ে ওপরে চলে যায়। এদিকে সবকিছু হাতের বাইরে যেতে দেখে হ্যাপস কয়েদিদেরকে গুলি করতে বলে, সাথে কিছু গার্ডদেরকে এমিল আর রের পিছনে পাঠিয়ে দেয়। তখন সেখানে কিছু গার্ডকে মেরে এমিল আর রে তাদের বন্দুক নিয়ে নেয়। এরপর দুই পক্ষের মধ্যে গুলি চালানো শুরু হয়ে যায়। যাওয়ার পথে রে রাস্তায় থাকা সব সিসিটিভি ক্যামেরা নষ্ট করে দেয়। এতে করে হ্যাপস তাদের উপরে নজর রাখতে পারে না। তাও সে হার না মেনে ওয়াকিটকির সাহায্যে তাদের উপর অবস্থান রাখতে বলে গার্ডদেরকে। সেই গার্ডদের তাদের অবস্থান বলতে থাকে। এদিকে যাওয়ার পথে জাভেদের পেটে গুলি লেগে যায়। সে অনেক আহত হয়ে পড়ে। জাভেদ তখন আর হাঁটতে পারছিল না। অন্যদিকে হ্যাপস ওই জেল থেকে বের হওয়ার সব গেটগুলো বন্ধ করতে থাকে।
এসব দেখে এমিল বুঝতে পারছিল না যে কিভাবে তারা এখান থেকে পালাবে আর কি করেই বা তারা পালাবে। তখন রে বলে অন্য আরেকটা রাস্তা আছে যাওয়ার, কিন্তু সেখান দিয়ে তারা জাভেদকে সাথে করে নিয়ে যেতে পারবে না। জাভেদ তাদেরকে অনেক সাহায্য করেছে, এইসব ভেবে তাকে একা ফেলে যেতে আমার মন সায় দিচ্ছে না। তবে তাদের হাতে আর কোনো খোলা রাস্তাও ছিল না। জাভেদও বুঝে যায় তার কাছে আর বেশি সময় নেই। এর জন্য সে এমিলের কাছে থাকা একটা আগুন নিয়ে নেয় আর ওদেরকে তাড়াতাড়ি এখান থেকে পালাতে বলে। জাভেদকে বিদায় জানিয়ে এমিল আর রে তাদের প্ল্যান অনুযায়ী দুজনে চলতে শুরু করে। এরপরে সেখানে গার্ডরা চলে আসে আর জাভেদকে গুলি করতে থাকে। জাভেদও তাদের সঙ্গে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে সেখানেই মারা যায়। অন্যদিকে রে ইঞ্জিন রুমে ঢুকে পড়ে। সেখানে ঢুকতেই একজন গার্ডের সঙ্গে মারামারি শুরু করে দেয়। এক পর্যায়ে রে সেই গার্ডকে মেরে ফেলে আর ওই জাহাজের সব গেটগুলো আবারও খুলে দেয় আর পুরো জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেয়। এতে পুরো জাহাজের সব ইলেকট্রিসিটি সাপ্লাই বন্ধ হয়ে যায়। এরই সুযোগ নিয়ে এমিল সেই গেট খুলে জাহাজের উপরে উঠে আসে, কিন্তু হ্যাপ সেই খবর পেয়ে আবারও পুরো জাহাজের গেট বন্ধ করে দেয়। সেখানে গিয়ে এমিল দেখে যে একটা হেলিকপ্টার তাকে নিতে এসেছে। ঠিক তখনই সেখানে থাকা গার্ডরা এটা দেখে এমিল আর ওই হেলিকপ্টারকে গুলি করতে শুরু করে। এমিল কোনো মতে তাড়াতাড়ি দৌড়ে সেখানে উঠে পড়ে আর সেখান থেকে ওই গার্ডদের উপরে পাল্টা গুলি চালাতে শুরু করে। অন্যদিকে হ্যাপস দেখে যে সব গেট বন্ধ হয়ে গেছে, তবে রে কোথাও নেই। এটা দেখে তার কিছুটা সন্দেহ হয় আর দৌড়ে ইঞ্জিন রুমে যেতে থাকে। আসলে রে সেই জাহাজের মধ্যে রাখা একটা ফ্লাশিং ট্যাঙ্কের মধ্যে লুকিয়েছিল। সেই ট্যাঙ্কে নির্দিষ্ট একটা সময় পর পর জল জমা হতো আর এতে করে সেই ট্যাঙ্কের মুখ খুলে গিয়ে সব জল সমুদ্রের বাইরে চলে যেত। রে সেই ট্যাঙ্কে টাইমার সেট করে দিয়েছিল। হ্যাপস সেটা দেখে বন্ধ করার আগেই সেই জল ফ্লাশ হয়ে যায় আর রে তখন সেই জলের সঙ্গে সমুদ্রে চলে যায়। উপর থেকে এমিল রেকে দেখতে পায়, তখন দড়ি দিয়ে বানানো একটা মই তার দিকে ফেলে। রে তখন সেই মই বেয়ে উপরে উঠতে থাকে। এসব হ্যাপস দেখে নেয় আর গুলি করে সেই মইটা প্রায় ছিঁড়েই ফেলে। এমিলের হাতেও তখন গুলি লেগে যায়, কিন্তু রে তবু হার মানে না। সে ওই জাহাজের উপরে রাখা কিছু পেট্রোল পিপিতে গুলি করে। এতে করে সেই পেট্রোল বের হতে শুরু করে দেয়। তখন রে আবারও সেখানে গুলি করে। এতে করে সেই জায়গায় ব্লাস্ট হয়ে পুরো জায়গাটায় আগুন লেগে যায়। সেই আগুনে হ্যাপস সেখানেই মারা যায়। এরপর তারা দুজনে হেলিকপ্টারে করে মরক্কোর সমুদ্র সৈকতে চলে আসে। এর মধ্যে সেখানে জেসিকা এসে পড়ে। তাকে দেখে রে অবাক হয়ে যায় আর এখানে রে জানতে পারে এমিলি হলো আসল ভিক্টর আর জেসিকা হলো তার মেয়ে। আর বাবাকে বাঁচানোর জন্য জেসিকা রেকে ওই জেলে পাঠিয়েছিল। পোর্স মানে রে সেই কোড নাম। এটা শোনার পর এমিল বুঝে গিয়েছিল যে রেকে এখানে পাঠানো হয়েছে তাকে উদ্ধার করার জন্য, আর এই জন্য এমিল সবসময় রেকে সাহায্য করত। এমিল আর জেসিকা ওখান থেকে চলে যায় আর এখানে রে বুঝতে পারে তাকে ব্যবহার করা হয়েছে। তবে সে যেহেতু জেল থেকে পালানো পছন্দ করত আর এটা তার নেশা হয়ে গিয়েছিল। এরপরে আবার তার অফিসে ফিরে আসে। সেখানে অ্যাবিগেলের সঙ্গে দেখা হয়। রে তখন অ্যাবিগেলকে সব ঘটনা খুলে বলে। এরপর অ্যাবিগেল বলে, তোমায় যখন পাওয়া যাচ্ছিল না তখন আমি গোপনে একটা তদন্ত করেছিলাম আর সেখান থেকে জানতে পেরে যাই ক্লার্ক হ্যাপসের সঙ্গে একটা ডিল করে তোমায় ওই জেলে পাঠিয়ে দিয়েছিল আর তার জন্য ক্লার্ক ওই জেলের সিও হয়ে গেছে আর সেখান থেকে প্রতি মাসে তাকে 5 মিলিয়ন করে টাকা দিত সেই জেলের যাতে কোনো বদনাম না রটে। সেজন্য সে তোমায় ওই জেলে প্ল্যান করে পাঠিয়েছিল যাতে সেখানে তোমায় সারা জীবন আটকে রাখতে পারে। এদিকে হেলিকপ্টারে থাকা নিরাপত্তা বাহিনী ওই জেলের কথা সিবিআই এজেন্টদেরকে জানিয়ে দেয়। সেজন্য সরকার ওই জেলটাকে পুরোপুরি বন্ধ করে দেয়। এসব জানতে পেরে ক্লার্ক পুলিশের হাত থেকে পালাতে শুরু করে। একদিন ক্লার্ককে দেখা যায় একটা হোটেল থেকে বের হয়ে তার গাড়িতে এসে বসে। তখনই ওখানে আগে থেকে লুকিয়ে থাকা হাঁস তাকে ক্লোরফর্ম দিয়ে অজ্ঞান করে ফেলে। তবে জ্ঞান ফিরে সে নিজেকে বন্দি অবস্থায় তার গাড়িতেই দেখতে পায়, কিন্তু অনেক চেষ্টা করেও সে গাড়ির দরজা খুলতে পারে না আর বুঝে যায় রে তাকে তার প্রাপ্য শাস্তি দিয়েছে। আর সে বারবার চিৎকার করলেও কেউ তার আওয়াজ শুনতে পায় না, কারণ সেই গাড়িটা একটা বড় কন্টেনারের মধ্যে রাখা ছিল আর সেখানে এমন অনেক কন্টেনার ছিল যেগুলো অজানা গন্তব্যে রওনা করা একটা জাহাজের উপরে রাখা ছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়।